শিশুদের একটা অনাকাঙ্ক্ষিত সমস্যা যাতে ভোগেননি এমন মা বাবা খুব কমই রয়েছে। সেটা হচ্ছে শিশুদের পটিতে কষ্ট, পটিতে ব্যথা এবং কোষ্ঠকাঠিন্য। শিশুদের এই অনাকাঙ্ক্ষিত কষ্টের জন্য ব্যথিত হন, তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। তারা যাতে অস্থিরতায় না ভোগেন সেই কথা চিন্তা করে আজকের ভিডিওটা আমি তৈরি করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। দেখুন, শিশুদের কোষ্ঠকাঠিন্য হলে কি হয়, শিশুরা মলত্যাগ করতে চায় না, ভয় পায় তারা, এবং এর কারণে শিশুদের কিন্তু পেটের যন্ত্রণা হতে পারে। হ্যাঁ, পেটের যন্ত্রণা অনেক কারণে হয়, বাট এটা একটা কারণ। পেটের যন্ত্রণা কি কি কারণে হতে পারে শিশুদের? যদি কখনো দেখা যায় যে অ্যাপেন্ডিসাইটিস হলো, অথবা শিশুদের খাদ্য নালীর সমস্যা, যেমন খাদ্য নালীর ভিতরে একটার ভিতরে আরেকটা ঢুকে যাওয়া, অথবা ম্যালরোটেশন অর্থাৎ খাদ্য নালী পেঁচিয়ে যাওয়া, এই সমস্যাগুলো থেকেও কিন্তু পেটের যন্ত্রণা হয়। আর একটা হয় লেড পয়জনিং বা সীসার বিষক্রিয়া। তো কি দেখলে বুঝবেন যে আপনার শিশু কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্য হচ্ছে? সেই লক্ষণগুলো আমি এক এক করে আলোচনা করি। নাম্বার 1, যদি দেখেন যে আপনার শিশু সপ্তাহে 3 দিনের কম পায়খানা করছে। নাম্বার 2, পায়খানা শক্ত এবং শুকনো হয়ে গিয়ে মলদ্বার দিয়ে পায়খানা বেরোতে তার কষ্ট হচ্ছে। নাম্বার 3, হয়তো কখনো কখনো দেখবেন পায়খানার পরিধি বা বেদ বা ডায়ামিটার এত বড়, মলদ্বার দিয়ে সেটা বেরোতে পারছে না। নাম্বার 4, দেখবেন যে পায়খানা করতে গেলে শিশুর প্রচন্ড বেগ আসছে এবং বেগটা পাওয়ার সঙ্গে সঙ্গে শিশুর যন্ত্রণা শুরু হচ্ছে মলদ্বারে। নাম্বার 5, শিশুর পেটের যন্ত্রণা হচ্ছে। নাম্বার 6, কখনো কখনো দেখবেন যে পায়খানাটা একটু পাতলা, চটচটে বা কাদা কাদা টাইপের হচ্ছে এবং শিশুর কাপড়ে চোপড়ে, প্যান্টে লেগে যাচ্ছে। এবং নাম্বার 7, রেকটাম অর্থাৎ মলদ্বারে অনেক দিন ধরে পায়খানা আটকে থাকার জন্য রেকটাম ছিঁড়ে গিয়ে বা মলদ্বার ছিঁড়ে গিয়ে পায়খানার সাথে অল্প স্বল্প রক্ত বেরিয়ে আসছে। তো এইগুলো থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার শিশু কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতার সমস্যা হচ্ছে। যদি দেখেন যে বাচ্চাটা টয়লেটটাকে এড়াতে চাইছে, টয়লেট দেখলে কান্নাকাটি চিৎকার করছে, পায়খানার বেগ আসলে ভয় পাচ্ছে, বাচ্চার দিকে তাকালে সে চিৎকার করে কান্নাকাটি করছে, অথবা টয়লেটে নিয়ে যাওয়ার সময় সে মায়ের বা বাবার পায়ে পা দিয়ে জড়িয়ে বসে আকুতি মিনতি করছে যে তাকে যেন টয়লেটে নিয়ে যাওয়া না হয়, এই সবগুলোই কিন্তু কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। তো বাচ্চাদের কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্য খুব একটা জটিল সমস্যা নয়, এটা একটা ক্ষণস্থায়ী সমস্যা, যদিও এটা কখনো কখনো দীর্ঘমেয়াদী সমস্যার রূপও নিতে পারে। আর তখনই আমাদের প্রয়োজন হয়ে পড়ে চিকিৎসক। যদি দেখেন যে বাচ্চার কোষ্ঠবদ্ধতা বা পায়খানা না হওয়াটা 10 দিনের বেশি সময় ধরে হয়, এবং যদি দেখেন যে এর সাথে জ্বর, বমি, পায়খানার সাথে রক্ত পড়া, পেট ফুলে যাওয়া, ওজন কমে যাওয়া, রেকটাম ছিঁড়ে গিয়ে পায়খানার সাথে রক্ত বের হওয়া, অথবা খাদ্যনালীর শেষ অংশ মলদ্বার দিয়ে বেরিয়ে আসা, এরকম যদি দেখেন অতি অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। তো আমাদের জানতে হবে আসলে শিশুদের এই কোষ্ঠবদ্ধতা হওয়ার পিছনে কারণটা, তাই না? তো কোষ্ঠবদ্ধতার মূল কারণ হচ্ছে যে আমাদের খাদ্যের যে অপাচ্য অংশ সেটা খুব ধীরে ধীরে আমাদের খাদ্য নালী দিয়ে পাস হওয়া, এবং এই ধীরে ধীরে পাস হওয়ার কারণে সে শক্ত হয়ে যায়, শুকিয়ে যায়। অর্থাৎ আমাদের যে পেরিস্টালসিস চলন বা মুভমেন্ট, আমাদের খাদ্য নালীর যে চলন, সেই চলনটা স্বাভাবিক যখন থাকে না তখনই কিন্তু এই ঘটনাটা ঘটে, অর্থাৎ মল শুকিয়ে যায়। এইবার আমাদের জানতে হবে যে এই যে পেরিস্টালসিস চলন, এটা ধীরে কেন হয়? সবার তো হয় না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। সব শিশু কোষ্ঠবদ্ধতা হয় না। তার কারণ কি বলুন তো? তার কারণ সঠিক খাদ্যাভ্যাস, সঠিক মলত্যাগের অভ্যাস তাদের আছে। তাই আমাদের আজকের জানার বিষয়বস্তু যে আমি আমার শিশুকে কিভাবে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলব এবং কিভাবে মলত্যাগের অভ্যাস গড়ে তুলব। আমাদের এটাও জানতে হবে যে শিশু কি চায়। ঠিক আছে, শিশুর মলত্যাগে অনীহা কেন? জেনে রাখুন, বাচ্চাদের কোষ্ঠবদ্ধতা বা এই কোষ্ঠকাঠিন্য বা পটিতে সমস্যা
এর পিছনে কিন্তু অনেকগুলো বিষয় নির্ভর করে। নাম্বার 1 হলো অনেকক্ষণ ধরে পায়খানা না করা। হ্যাঁ, অনেকক্ষণ ধরে পায়খানাকে চেপে ধরে রাখা, এটা একটা কারণ। এর কারণ হচ্ছে অনুপযুক্ত খাদ্য শিশুকে গ্রহণ করানো হয়। শিশুর অন্ত্রের যে নড়াচড়া, পেরিস্টালসিস চলন, তার অস্বাভাবিকতার কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এবং এটা শিশুর মা বাবাকে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় পেরিস্টালসিস চলন বা অন্ত্রের নড়াচড়ার উপর ডিপেন্ড করেও একদিন অন্তর শিশুর পায়খানা হলেও সেটাকে আমরা স্বাভাবিক ধরবো, কিন্তু সেটা যদি 2 দিন 3 দিন হয়ে যায় সেটাই অস্বাভাবিক এবং সেই কারণেই মল শুকিয়ে যায়, মলের পরিধি বেড়ে যায়, শিশুর কষ্ট হয়। অনেক শিশুর থাইরয়েডের সমস্যা থাকলেও কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা যায়। তো শিশুর যে কোষ্ঠকাঠিন্য, এটা থেকে বাঁচতে হলে আমরা কি করব? কি করলে আমরা শিশুর এই কোষ্ঠবদ্ধতাকে চিরতরে নির্মূল করতে পারবো? আসুন আমরা জেনে নিই এক এক করে। প্রথমেই খেয়াল রাখতে হবে যে শিশুকে আঁশ জাতীয় খাবার বা ফাইবার জাতীয় খাবার পরিমাণ মতো খাওয়ানো। মনে রাখবেন, এই আঁশ বা ফাইবার হলো খাবারের সেই অংশ যেটা খাদ্য গ্রহণের পর অবশেষ হিসাবে জমা হয়ে মল তৈরি করে। খাদ্যের এই আঁশ বা ফাইবার হজম না হওয়ার কারণে এগুলি পরিপাকতন্ত্রের বেশ কিছু জলীয় অংশ শোষণ করে সেগুলোকে ধরে রাখে এবং এই ফাইবার বা আঁশ মল নরম করে, মলের পরিমাণ বাড়ায়, যার ফলে কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্য চলে যায়। আর এই ফাইবারযুক্ত খাবারগুলো কিসে আছে? এই ফাইবারযুক্ত খাবার সব ধরনের সবুজ শাক, যেমন কচু শাক, কুমড়ো শাক, লাউ শাক, কলমি শাক, মিষ্টি আলুর শাক, মিষ্টি কুমড়ো ইত্যাদিতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। নাম্বার 2, পরিমিত জল পান। জল হজমে সাহায্য করে। পরিমিত জল খেলে মলাশয় পরিষ্কার হয় এবং শরীরে যখন নতুন খাবার ঢোকে সেই খাবারটাকে পরিপাক করতে বা হজম করতেও সাহায্য করে জল। অনেক শিশু আছে জল খেতে চায় না, তাদেরকে আপনি জলের পরিবর্তে শরবত খাওয়ান, তাজা ফলের রস বা জুস খাওয়ানো যেতে পারে বা স্যুপ খাওয়ানো যেতে পারে। নাম্বার 3 যদি বলি, সব থেকে বড় কথা হলো শিশুর মলত্যাগের অভ্যাস গড়ে তোলা। এটা খুব ইম্পর্টেন্ট। যে শিশু মলত্যাগ করতে চায় না তাকে বকাঝকা করবেন না। শিশুকে বকাঝকা না করে তাকে পুরস্কার ঘোষণা করুন এবং এর মাধ্যমে তাকে আপনি উৎসাহিত করতে পারবেন। আবার অনেক বাচ্চাই মলত্যাগের সময় একটু প্রাইভেসি পছন্দ করে, টয়লেট ব্যবহার করতে শেখেনি এমন শিশুদের আপনি বাড়ির একটা কোণে বা একটা কর্নারে নিয়ে গিয়ে মলত্যাগের অভ্যাস করুন। অনেক শিশুই মলত্যাগের জন্য নির্দিষ্ট বাথরুম পছন্দ করে, তাই প্রয়োজন হলে তার জন্য নির্দিষ্ট বাথরুম তৈরি করে দেওয়া যেতে পারে। নাম্বার 4, ফাস্ট ফুড এবং মাংস জাতীয় খাবার এগুলো এড়িয়ে যাবেন এবং এ বিষয়ে শিশুর মাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। নাম্বার 5, দুধের ওপর নির্ভরশীলতা আস্তে আস্তে কমিয়ে দিন। অনেক শিশুই বেশি বেশি করে বা সবসময় দুধ খেতে পছন্দ করে, তারা কঠিন খাবার খেতে চায় না। অবশ্যই সেটা 1 বছরের বেশি বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। তাদেরকে দৈনিক 500 ml বা পৌনে 1 লিটারের এর বেশি দুধ খেতে দেওয়া কখনোই উচিত না সারাদিনে। কারণ হচ্ছে দুধে যে এত পুষ্টিগুণ থাকে যার জন্য সে অন্য কোনো খাবার খেতেই চাইবে না এবং যার ফলে শিশুর কোষ্ঠকাঠিন্য কিন্তু হতে পারে। এজন্য দুধের সাথে, যারা দুধের উপর ডিপেন্ডেবল, দুধের সাথে ফাইবার বা আঁশ জাতীয় খাবার আপনি খাওয়াবেন। যদি মনে হয় রাত্রিবেলা একটু ঈষৎ উষ্ণ গরম দুধের সাথে একটু ইসবগুলের ভুসি খাওয়াতে পারে। নাম্বার 6, শারীরিক কার্যক্রম। শিশুদের কোষ্ঠকাঠিন্য রোধে তাকে খেলাধুলোর জন্য একটা ব্যবস্থা করে দিন। প্রতিদিন সে যেন খেলাধুলো করে, তাকে উৎসাহিত করুন। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা শিশু মোবাইল ঘাঁটছে। একটা শিশু যদি সারাদিন ঘরে শুয়ে বসে থাকে তাহলে তার অন্ত্রের চলন কম হবে, আর অন্ত্রের চলন কম হলে বা পেরিস্টালসিস মুভমেন্ট কম হলে তার কোষ্ঠবদ্ধতা হবে। এটা খুব ন্যাচারাল। তাই খেয়াল রাখুন আপনার শিশু সবসময় মোবাইল নিয়ে পড়ে নেই তো। নাম্বার 7, আপনি ওষুধের দিকে খেয়াল রাখুন। অনেক ওষুধ আছে যেগুলো খেলে পায়খানা শক্ত হয়ে যায়। যদি সেরকম দেখা যায় তাহলে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিন এবং তাকে রিকোয়েস্ট করুন যে অন্য কোনো ওষুধ তিনি যেন প্রেসক্রাইব করেন বা পরামর্শ দেন। নাম্বার 8, কোষ্ঠকাঠিন্য রোধে কিছু উপাদান আছে। ফাইবার জাতীয় খাদ্য যদি শিশু খেতে না চায়, শাকসবজি খেতে না চায়, তাহলে
শিশুকে ফাইবার জাতীয় খাদ্যের মধ্যে আপনি খেজুর খাওয়াতে পারেন। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ আছে। আপনি ইসবগুলের ভুসি সাথে অল্প করে মিশিয়ে রাত্রিবেলা বা সকালবেলা খাওয়াতে পারেন। নাম্বার 9, শিশুদের পায়খানা নরম করার জন্য অনেক সময় ডাক্তারবাবুরা ল্যাক্সেটিভ জাতীয় ওষুধ ব্যবহার করেন। সেটা অবশ্যই আপনার প্রয়োজন হলে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। এটা খুব নিরাপদ, অসুবিধে কিছু নেই। কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যাওয়ার সাথে সাথে আপনি নিজে নিজেই এই ল্যাক্সেটিভ জাতীয় ওষুধটাকে বন্ধ করে দেবেন না আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ না করে। নাম্বার 10, যদি দেখা যায় যে হরমোন যদি জনিত কোনো সমস্যা, যেমন থাইরয়েডের সমস্যার জন্য শিশু কোষ্ঠবদ্ধতা দেখা দিচ্ছে, তাহলে আপনি হরমোন বিশেষজ্ঞের সাথে বা এন্ডোক্রিনোলজিস্টের সাথে অবশ্যই পরামর্শ করবেন। তাই শেষ কথা বলে যাব যে মা বাবা আপনারা একটু সচেতন হন, তাহলে আপনারা শিশুর এই অনাকাঙ্ক্ষিত কষ্ট থেকে মুক্তি পাবেন বা আপনার শিশুকে ভালো রাখতে পারবেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। আপনার শিশু ভালো থাকুক, আপনার শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আপনারা সকলে সুস্থ থাকুন এই কামনা করি। আপনাদের সকলকে সশ্রদ্ধ অভিবাদন জানাই। নমস্কার।